জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর ওই দেখা যাচ্ছে নতুন মায়াপুর মন্দির। ওয়েস্টার্নরা আস্তে আস্তে কীভাবে ইন্ডিয়ান কালচারের সাথে যুক্ত হচ্ছে এবং এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। জয় শ্রীকৃষ্ণ। জৈন বন্ধুরা কেমন আছেন আপনারা? ঘষা কাছের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি মায়াপুর, আর এই মায়াপুর ইস্কন মন্দির সমেত সমস্ত মায়াপুর ভ্রমণ স্থানগুলোই আজকে আমরা দর্শন করব। তো চলতে থাকুন, দেখতে থাকুন আমার সাথে ঘষা কাজ, আর দেখে নিন মায়াপুরের একটা কমপ্লিট ব্লগ ভিডিও। কেমনভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি কি খাবেন, তার সমস্ত ডিটেলস রয়েছে আজকের এই ব্লগে। তবে চলুন শুরু করি আজকের ব্লগ। প্রথমে কিভাবে আসবো, ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগর বা নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে, মানে কাটোয়া লাইন ধরেও আপনারা আসতে পারেন। আর আমরা আসবো কৃষ্ণনগর স্টেশন হয়ে, আর আমরা ধরে নিয়েছি কৃষ্ণনগর লোকাল, আর কৃষ্ণনগর লোকাল চড়েই আমরা চলেছি কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে। আর কৃষ্ণনগর স্টেশন থেকে নেবে তারপরে যাব আমরা মায়াপুর। এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে, আর কৃষ্ণনগর স্টেশন থেকে ঠেলাঠেলি করে বেরিয়ে ধরবো অটো, আর অটো ধরে যাব হচ্ছে মায়াপুর। চলুন আগে ধরে নিই অটোটা, কৃষ্ণনগরে ভালোই ভিড় হয়। আর তনুশ্রী কলেজ চলে যাবে, আমি যাচ্ছি মায়াপুর। চলুন এখানটা হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে ধরবো আমরা মায়াপুর যাওয়ার টোটো। দেখি কত করে নেয়। তো টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরলাম না, কারণ টোটো বলছিল 60 টাকা, আর সামনে ঠিক এগিয়ে গিয়েই হচ্ছে অটো স্ট্যান্ডটা। অটো স্ট্যান্ড থেকে মায়াপুর ঘাট হচ্ছে 30 টাকা ভাড়া। 30 টাকা করে নবদ্বীপ মায়াপুর দেবো। আর এটাই চলে এসেছি দেখুন, স্টেশনের ব্রিজের পাশ দিয়ে নেবেও আসতে পারছেন এখানটায়, তবে আমরা জানতাম না বলে চলে এলাম দিয়ে ঘুরে। এখানে আবার টোটো বলছে 40 টাকা করে মায়াপুর, কিন্তু অটোতেই যাব, অটোতে 30 টাকা। একজনেই আছি। কত গো? 30 টাকা তো। এখন আমরা অটো ধরে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কৃষ্ণনগর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন। আর কেউ যদি বাসে করে আসতে চান তাহলে কৃষ্ণনগর থেকে প্রথমে যেতে হবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। এরকম টোটো বা অটো করে 10 টাকার মতন ভাড়া নেবে হয়তো, আর তারপরে বাস ধরে চলে যেতে হবে মায়াপুর। তবে বাসে যাওয়ার থেকে অটো বা টোটোতে যাওয়াই সুবিধা বলে আমার মনে হলো। আর এটা হচ্ছে ন্যারো গেজ ট্রেনের লাইন ছিল একটা সময়। অ্যাকচুয়ালি কৃষ্ণনগর থেকে মায়াপুরে যাওয়ার জন্য এই লাইনটা তখন ব্যবহার হতো। ছোটো ট্রেন, যে ট্রেনগুলো আমরা দার্জিলিং বা অন্যান্য জায়গায় দেখে থাকি, সেটা থেকে এখন ন্যারো গেজ থেকে এই ব্রড গেজ করার প্রকল্প চলছে। তাই প্রায় কমপ্লিট ব্রড গেজ হয়েও গেছে, ওপরে ওয়ারেটের তারও আটকে গেছে। দেখা যাক কবে চালু হয় এই লাইন। তো এই রোডে পেট্রোল পাম্পও রয়েছে, যদি বাইকে কেউ আসেন তাহলে পেট্রোল পাম্পও পেয়ে যাবেন এখানে। অটো করে আমরা এই জায়গাটা এসে নামলাম, আর এখানে খাবারের দোকানও আছে, চাইলে কিছু খেয়েও নিতে পারেন। আর তার ঠিক উল্টো দিকে রাস্তাটা ধরেই যেতে হবে ঘাটে, টিকিট কাটতে হবে। আর এই যে জলঙ্গির ফেরাপাড়াপাড়ির ঘাট, এখান থেকেই পার হতে হবে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। বাহ, তো চলুন টিকিট কেটে নিই। এই যে হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিটের মূল্য হচ্ছে 3 টাকা পার হেড। চলুন তাহলে টিকিট কাটি। আমরা তো কৃষ্ণনগর দিয়ে এলাম, আপনারা চাইলে কাটোয়া লাইন ধরেও আসতে পারেন, এবং কাটোয়া লাইন ধরে আসলে আপনাদেরকে যদি এক্সপ্রেস ট্রেনে আসেন তাহলে নামতে হবে নবদ্বীপ, আর নবদ্বীপ থেকে টোটো বা অটো করে চলে আসতে হবে ফেরা পারাপার করার ঘাটে। আর সেখান থেকেই
পার হয়ে চলে আসতে হবে নবদ্বীপ থেকে মায়াপুর। আর যদি লোকাল ট্রেনে আসেন তাহলে নামবেন বিষ্ণুপ্রিয়াতে, বিষ্ণুপ্রিয়া হল্টে নেবে সেখান থেকে টোটো করে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন ফেরি পাড়াপাড়ের ঘাটটাতে। আর তারপরে চলে আসুন মায়াপুর। আপনারা যদি গঙ্গা পেরিয়ে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন জলঙ্গির জল এবং গঙ্গার জল দুটো পাশাপাশি, কোনোটাই মিলছে না। একটা ঘোলা জল, একটা পরিষ্কার জল, এবং সেটা অসাধারণ সুন্দর। আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই। তবে চলুন তাড়াতাড়ি নৌকা ধরে নিই, না নৌকাটা চলে যাবে। তো নৌকায় উঠে পড়ছি আর নৌকা ছেড়ে দিয়েছে। তো আমরা পৌঁছে গেছি এখন মায়াপুরে। আর মায়াপুর ঘাট থেকে বেরিয়ে এরকম অজস্র হোটেল দেখতে পাবেন। যদি পায়ে হেঁটে আসেন তাহলে এই মন্দিরগুলোও আপনারা দর্শন করতে করতে যেতে পারবেন ইস্কন মন্দিরের দিকে। জয় বজরংবলী, জয় জয় শঙ্কর মাচি। আর এখানে বাজারও আছে এবং এখানে অনেক হোটেলও আছে। হোটেল বেশ কিছু নির্মাণ হচ্ছে। তো আমরা খানিকটা পায়ে হেঁটে তারপরে কিভাবে যাচ্ছি না যাচ্ছি দেখাচ্ছি। আর প্রচুর লজ আছে। তো বেশ কিছু হোটেলের ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনাদের জন্য। আর সেখান থেকে আপনারা হোটেলের বুকিং নাম্বার পেয়ে যাবেন। দেখি টোটোকে জিজ্ঞেস করে কি বলে, কটা জায়গা মানে কটা জায়গা ঘোরার আছে এখানে? একা আছি বলো। লাইনের ব্যাপার আছে, অনেক ভাড়া বলতে হবে। আচ্ছা, এবার যদি আপনি মায়াপুরটা শুধু ঘোরেন, হ্যাঁ 5টা জায়গা হবে, যেখানে লাস্টে যে ইস্কন মন্দির ওইখানে নামিয়ে দেবো। 5টা জায়গা আছে এখানে মায়াপুর ঘুরতে গেলে। আর হচ্ছে লাস্টে কোথায় নামাবেন? লাস্টে ইস্কনে এসে নামিয়ে দেবো। ইস্কনে এসে নামিয়ে দেবেন। 5টা জায়গা কী কী? 5টা জায়গার প্রথম হচ্ছে রাধা মদন মোহন, তারপর সন্ত গোসেন মহারাজের মঠ, জন্মস্থান, হ্যাঁ তারপরে আপনার শিবাস সঙ্গম, তারপরে লাস্টে হচ্ছে মাসির বাড়ি। আচ্ছা আচ্ছা, কতক্ষণ সময় লাগবে ঘুরতে? মোটামুটি ঘন্টা দেড়েক লাগে। ঘন্টা দেড়েক। এই ইস্কন ক্রস করে যেতে হবে নাকি ওগুলো? ইস্কন ছেড়িয়ে যেতে হবে ওগুলো। কত নেবেন? আমাদের সব ঘুরনো 350 টাকা নেই। এবার তুমি এক হাতে তো 250 টাকা দিতে যাবে। তোমাকে আর কি বলবো, এক হাতে নাহলে একটা গাড়ি আপনার 5 জন গেলেও যা টাইম লাগবে, 10 জন গেলেও যা টাইম। আমার টাইম কম লাগবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। বললেও আমরা ওই জন্যই তো 250 টাকা বলছি, নাহলে একটা গাড়ি 250 টাকা নিতে যাবে। তো শুনলেন তো কি রেট যাচ্ছে এখানকার টোটো বা অটোতে। আর একা আসলে এই প্রবলেমটা তো হবেই, কারণ টোটোটা তো রিজার্ভ করতেই হবে। এই টোটাল জায়গা ঘুরতে মানে এই যে টোটাল এরিয়াটা প্রায় 4-5 কিলোমিটার মতন এরিয়া। 10 কিলোমিটার আপ ডাউন 10 কিলোমিটার। তো একটুখানি ওয়েট করি, দেখি কোনো শেয়ারিং কিছু পাই কিনা, নাহলে হেঁটে হেঁটে ঘুরবো বা ইস্কনে ঘুরবো, কীভাবে ঘুরবো। আর এখান থেকে এই রাস্তার দুই সাইডে রয়েছে অনেক মঠ মন্দির, চাইলে আপনারা ঘুরতে পারেন পায়ে হেঁটে। প্রত্যেকটা মন্দিরই কোনো না কোনো গুরুর তৈরি। আর এখানে মাসির বাড়ি পিসির বাড়ি যা আছে এখনো পর্যন্ত ওই চাচার সাথে বার্গেনিং চলছে। চাচা যদি আমাকে 100 টাকায় নিয়ে যায় তাহলে চাচার সাথে সবটা ঘুরবো, নাহলে ঘুরবো না। আর এই আর একটা মন্দিরটা খুবই সুন্দর। এখানে সব কিছুই ইস্কনের আন্ডারে অ্যাকচুয়ালি। আর দূরে দেখা যাচ্ছে নতুন তৈরি হওয়া চন্দ্রচূড় মন্দির। তো আমরা চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় হিন্দু টেম্পল দেখতে। আমার সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মাথাটা পুরোটাই সোনার তৈরি, যা চকচক করছে তাই সোনা। এখানে রাস্তা এখন ফাঁকা, ভিড়ভাড়টা অত নেই, তবে প্রচুর টুরিস্ট রয়েছে কিন্তু এখানে ভেতরেই। তবে আমরা ইস্কন মন্দির একটু পরে দেখবো, আগে ঘুরে দেখে নেবো আশেপাশের দর্শনীয় স্থানগুলো। মায়াপুর ট্যুরে আমরা এসেছি এখন বাউনপুকুর বাজারে। আর গেট দিয়ে ঢুকেই সেই চাপা গাছ, যেটা মরা গাছ বলছে অ্যাকচুয়ালি, এটা একটা কাঠচাপা গাছ। এবং কাঠচাপা গাছে ফুল তো অবশ্যই ফুটেছে। এখানে ভক্ত চাঁদ কাজীর সমাধি। চলুন, এখানে সবাই প্রদক্ষিণ করছে, আমরাও প্রদক্ষিণ করতে করতে শুনে নিই জায়গাটা কীরকম, মানে কেন বিখ্যাত। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে নাম গান করতেন এবং জগাই মাদায়ের
ষড়যন্ত্রে এই চাঁদকাজি কে দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর খোল ভেঙে দেওয়া হয়েছিল এবং তাকে মারধর করা হয়েছিল। পরবর্তীকালে এই কাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করেন এবং হরিনাম সংকীর্তনে জীবন উৎসর্গ করে দেন। যখন তিনি মারা যান, মানে যখন কাজী মারা যান, তখন এখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার সমাধির ওপরে এই গাছটি রোপণ করেছিলেন, এই গাছটি বসিয়েছিলেন এবং তারপর থেকে এখানে এই গাছটি রয়েছে। এখানকার লোকেরা বলে যে মরা গাছে ফুল ফোটে, আসলে ব্যাপারটা তা নয়, চাপা গাছের পাতা কম হয় বড় হয়ে গেলে, এবং সেই গাছেই ফুল ফুটেছে এবং এখানে লোকে তার চার সাইড প্রদক্ষিণ করেন এবং মহাপ্রভুর লীলাকে প্রাণ ভরে ভক্তি ভরে প্রণাম জানায়। তো দেখে নিন জায়গাটা, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে। তো এই স্থান দর্শন হয়ে গেছে, এবার চলুন এগোনো যাক পরবর্তী দর্শনীয় স্থানে। আমরা এখন চলে এসেছি সেন বংশের রাজা বল্লভ সেনের নামাঙ্কিত সেই বৃহতাকার স্তূপ দেখতে। ভারতীয় পুরাতত্ত্বের একটা নিদর্শন রয়েছে এখানে। আর এই হচ্ছে বল্লভ সেনের ঢিবি। আর অ্যাকচুয়ালি এখানটা একটা ঢিবির মতন অংশ ছিল এবং পরে খনন কার্য করে এই ঢিবির মধ্যে থেকে বেরিয়ে এসছে এই ধ্বংসস্তূপ, এবং এটা বল্লভ সেনের সঙ্গে জড়িত, লক্ষণ সেন বল্লভ সেনের সঙ্গে। তাহলে বুঝতেই পারছেন এখানকার ইতিহাস অনেক প্রাচীন। আর সেখানেই রয়েছি আমরা। সচরাচর মায়াপুর ঘুরতে এলে এই জায়গাগুলো খুব একটা লোক আসে না, কারণ যারা ইতিহাস প্রেমী বা যারা এর প্রতি ইন্টারেস্ট থাকে তারাই সাধারণত আসে। তবে শীতকালের দিকে বেশ কিছু ভিড় হয় কিন্তু এখানটায়। আর আমি এসেছি আপনাদের দেখানোর জন্য। যদি মায়াপুরে আসেন অবশ্যই এই জায়গাটায় ঘুরে যাবেন। এটা আমাদের বাঙালির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা জায়গা। চলুন ছোট্ট করে দেখে নিই। আর এখানে টোটাল ট্যুরটা ঘোরার জন্য টোটো অনেক দাম দর কষাকষি করে 200 টাকা নিল। সব কটা ট্যুরিস্ট স্পট দেখিয়ে আমাকে ইস্কন মন্দিরের মেন গেটের সামনে নামিয়ে দেবে। আমি একা এসেছি তাই আমাকে 200 টাকা একাই পে করতে হবে। আপনারা যদি আসেন অনেক কেউ মিলে, তাহলে 5 জনে ভাগ হয়ে যাবে এই 200 টাকায়। চলুন দেখে নিই এই ঐতিহাসিক দর্শন স্থানটিকে, তারপরে আমরা এগো আগের দিকে। আমরা যাব পরবর্তী ডেস্টিনেশনে। চাচা আমাদের কোথায় নিয়ে যাবেন চাচার পরে? মাসির বাড়ি নিয়ে যাবো। এইবার চাচা মাসির বাড়ি নিয়ে যাবে, কিন্তু চাচার মাসির বাড়ি নিয়ে যাবেন আমাদেরকে নিয়ে যাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে। চলুন তাহলে যা যাক এবারে মাসির বাড়ির দিকে। তো আমরা চলে এসেছি এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি দর্শন। আর মাসির বাড়ির সামনেই সুন্দর এই গেটটা, দুই সাইডে নারায়ণ দাঁড়িয়ে রয়েছেন, মানে নারায়ণের মূর্তি রয়েছে, আর ওপরে একটি সিংহ। চলুন যাওয়া যাক মাসির বাড়ির ভেতরে। আর মাসির বাড়ির গেটের সামনে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমার কাছে এখন পয়সা নেই তাই কিনবো না। চলা যাক, যাওয়া যাক ভেতরে। আর ভেতরে ঢুকে কোথায় কি দেখবেন তার জন্য একটা ম্যাপ বা চার্ট করা আছে, দেখে নিন। রোদের জন্য হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে, কাছ থেকে দেখাচ্ছি। তো কোন গেট দিয়ে ঢুকে কি দেখা যাবে তার সমস্ত চার্টটা রয়েছে। এতগুলো দর্শনীয় স্থান রয়েছে ভেতরে। চাচা ঠিকই বলেছিলেন ভেতরে ঢুকলে অনেক সময় লাগবে। তো দেরি না করে চলুন দেখে নিই। আর এই সাইডে চাষবাস হচ্ছে, এগুলোকে দেধান বলে, গরুতে খায়। চাষ হয়েছে এই সাইডে, বিল্ডিং রয়েছে, মানে থাকার জায়গা। চাইলে এখানে মাসির বাড়িতে আপনারা থাকতেও পারেন, কিছু নিয়মকানুন অবশ্যই আছে হয়তো। আর চলুন যাই, ম্যাপটা তো দেখলাম,
কিন্তু লেখা দেখে দেখে যেতে হবে। তাছাড়া জিজ্ঞেস করে নিতে হবে যদি কোথাও গণ্ডগোল হয়ে যায় বা ভুলে যায় সেই জায়গা। তবে একটা হরে কৃষ্ণ টিকা লাগিয়ে নিই দিদি যখন বলছে, ঠিক আছে? তো দিদির কাছ থেকে এই টিকা লাগাচ্ছি। আর যেহেতু আমি একা, তাই আমার ভিডিও আমাকেই করতে হবে, তাই তো? সম্মান জানিয়ে প্রভু বলি, আপনাকে বলিনি, আপনার আত্মাটাকে বলেছি। রাধে রাধে। দেখুন দিদি একটা খুব দামি কথা বললো, আমি বললাম আমাকে প্রভু বলেছে, তাই আমি বললাম আমি তো সাধারণ মানুষ, হরে প্রভু কৃষ্ণ নয়। প্রভু। তো সবাইকে বললো যে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই পরমাত্মার অবস্থান, সেই ভগবান রয়েছে, তাই ওই তাকেই প্রভুকে প্রভু ভগবানকে বলেছে। প্রভু বলে সম্মান তো এই জানিয়েছি। একটা বড় দামি কথা বললো, আত্মা যে আমাদের মধ্যে রয়েছে, আমরা পরমাত্মার অংশ এবং আমাদের একদিনকে সেই পরমাত্মার কাছেই ফিরে যেতে হবে, ফিরে এটাই। যেতে হবে। তো এই মানে একটা সব থেকে জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যেটা মিস করে যাই, সেটা কত সহজে উনি বলে দিলেন। থ্যাংক ইউ। Thank you, হ্যাঁ, হরে ভালো করে কৃষ্ণ। কেটে দিন এই জায়গাটা। ওই এই সাইডটা। হ্যাঁ বুঝেছি দিদি। আর এদিকে রয়েছে গোশালা, এখানে নানা প্রজাতির গাই রয়েছে, গোমাতা রয়েছেন। আর এই যে টিকা যে আমি কাটলাম তার জন্য কোনো পয়সা নিল না, মানে যা আপনার ইচ্ছা হবে সেটাই দেবে। চলুন, এটা হচ্ছে ভিআইপি ভবন, ভিআইপি পার্সনরা এখানে থাকেন। আর এখানে কোনো লেখা নেই ছবি তোলা যাবে কি যাবে না, তাই বুঝতে পারছি না জুতো কোথায় খুলবো। তো আমরা এখন জুতো খুলে এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করেছি এবং মিউজিয়ামের দেয়ালে নানা রকমের চিত্র এবং ভাস্কর্য দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী বর্ণিত রয়েছে, সেটাই এখন আমরা দেখছি। এই মিউজিয়ামটার ভেতরে ঘুরলাম, খুবই সুন্দর দেখতে এই মিউজিয়ামটা। এখানে অ্যাকচুয়ালি মহাপ্রভুর যে জীবন পথ তা সেটাকে সম্পূর্ণ প্রদর্শিত করা হয়েছে। সে কোথায় থাকতেন, কিভাবে তিনি তার জীবনযাত্রা সম্পূর্ণ করেছিলেন, সেটাকেই সুন্দরভাবে কৃষ্ণনগরের মাটির পুতুল এইসব দ্বারা হচ্ছে সাজিয়ে কাচের ঘরের মধ্যে প্রদর্শিত করা হয়েছে। দেখতে খুবই ভালো লাগবে, আসলে অবশ্যই মিট করবেন মাসির বাড়ির এই জায়গাটা। আর ঢুকেই পাশে মাসি এবং মেশোর, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসি এবং মেশোর মূর্তি রাখা আছে। এরপর পাশের মন্দিরটায় যাই, চলুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, রাধে রাধে। আর ঠিক এর পাশেই রয়েছে আবার একটা পুকুর, সুন্দর পুকুর। এখানে আপনারা সময় কাটাতে পারেন। পুকুরে মাছ রয়েছে, কিন্তু মাছ ধরা যাবে না, মাছকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা যাবে না। প্রচুর বড় বড় মাছ রয়েছে, রুই মাছ, কাতলা মাছ এবং শোল মাছ রয়েছে বেশ কয়েকটা। আর কিছুক্ষণ এখানে বিশ্রামও নিয়ে নিতে পারবেন। খুব সুন্দর পার্কের মতন একটা জায়গা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে নিমতলা। তো এখানে সবাই পরিক্রমা করে, আর এটাই পরিক্রমার মার্গ, মানে পরিক্রমার রাস্তা। মাসির বাড়িতে থাকা এই গোলাটা, এর ভেতরে চাল রাখা, এর ভেতরে ধান রাখা হতো স্টোর করে। তো কোথাও যদি হারিয়ে যান বা রাস্তা গুলিয়ে ফেলেন, তার জন্য অসুবিধা নেই, এরমভাবে পথ নির্দেশক করা আছে। এই যে রাধাকুণ্ড, চলুন এই পথ নির্দেশক ফলো করেই এগিয়ে যাই সামনের দিকে। এটা হচ্ছে শ্রী চৈতন্য মূল মন্দির, তার প্রবেশ পথ। পাদুকা খুলে রেখে প্রবেশ করা যাক এই মন্দিরের ভেতরে। আর এখানেও দেয়ালে নানা রকম মূর্তি দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনীকে বর্ণিত করা রয়েছে। যেমনটা আমরা দেখেছিলাম ঠিক উজ্জয়িনীতে শ্রীকৃষ্ণর পাঠশালাতে, ঠিক সেই রকমভাবেই তৈরি করা হয়েছে এই জায়গাটা উজ্জয়িন। আর উজ্জয়িনের ব্লগটা যারা দেখেননি তারা আমার প্লেলিস্টে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও আই বটমে আমি দিয়ে দেবো উজ্জয়িন ব্লগটার টোটাল ভিডিওটা। এখানে নিরাপত্তা পালন করে পাশের ধ্যান কক্ষে চলে আসুন।
আর এখানে একটা গোলাপের বাগান তৈরি করা হয়েছে। এরকম গোলাপের বাগান, ফুল বাগান আপনারা এই টোটাল মায়াপুর ইস্কন চত্বরে বা মায়াপুর চত্বরে বিভিন্ন মঠগুলোতে দেখতে পারবেন। এবং এখানে অজস্র মঠ আছে। এখানে যদি আপনারা প্রপারলি মায়াপুরকে এক্সপ্লোর করতে চান, ভালোভাবে ঘুরতে চান, তাহলে একদিন স্টে করতেই হবে আপনাকে এখানে। কিন্তু আমরা একদিন স্টে করব না, আমরা আজকেই ঘুরে ব্যাক করব। আর এই মাসির বাড়ির ভেতরের মন্দিরগুলোতেই ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শ্রীমৎ প্রভুপাদের সমাধিস্থলে। আর এই সমাধিস্থলে দর্শন করে প্রণাম করে আমরা এগোবো সামনের দিকে। চলুন দেখে নিই তাহলে। আচ্ছা, ইনি হচ্ছেন প্রভুপাদের গুরুদেব, তাই তো? ওখানে ইস্কনে যাকে প্রভুপাদ বলা হচ্ছে তিনি অরিজিনাল প্রভুপাদ নন? আচ্ছা, প্রভুপাদ হচ্ছে উপাধি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা তো এতদিন জানতাম যে ওখানে যিনি রয়েছেন, আমরা ইউটিউবে বা নেটে সার্চ করলেও কিন্তু প্রভুপাদ বললে কিন্তু ওনাকেই দেখান। আমরা ওটা ভেবেই ভাবছি যে হ্যাঁ, মুখটা মেলাতে পারছি না অ্যাকচুয়ালি। মানে অ্যাকচুয়ালি যিনি হরে কৃষ্ণ মুভমেন্ট করেছিলেন তিনি হচ্ছেন ওই প্রভুপাদ, কারণ তার অনেক প্রমাণ আছে আমরা দেখেছি। যিনি হরে কৃষ্ণ মুভমেন্ট করেছিলেন সেই প্রভুপাদের গুরুদেব হচ্ছেন এই প্রভুপাদ, তাই তো? হ্যাঁ, ওটাকেই হরে কৃষ্ণ মুভমেন্ট বলছে, যেটা হচ্ছে হিপ্পিদেরকে হচ্ছে শ্রীকৃষ্ণ ভক্ত পরিণত করেছিল। আচ্ছা। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আর এখানে যে প্রভুপাদের মন্দিরটা দেখলাম এবং এই প্রভুপাদের মন্দির সম্পর্কে আপনাদেরকে তো জানালাম ব্যাপারটা। ওনাদের এখানে যে প্রভু রয়েছেন সেই বলল, শুনলেন। এরকম না প্রচুর বিতর্ক আছে। ঢোকার পাশেই এইখান থেকে একটা বুক স্টল আছে, এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন বিভিন্ন রকমের বুকস। আর মাসির বাড়ির দর্শন আমাদের শেষ হয়েছে। 3 নম্বর গেট থেকে ভ্রমণ করে আমরা 1 নম্বর গেটে চলে এসেছি। এইবার এখান থেকে আমি টোটো ধরে এগোবো সামনের দিকে। তো আমরা চলে এসেছি এখন শিবাসাঙ্গন। এখানে রয়েছে সেই খোলভাঙা। দর্শন করুন শ্রীবাস ঠাকুরের বাড়ি। মহাপ্রভু প্রথমে এখানে হরিনাম সংকীর্তন আরম্ভ করেছিলেন। মুসলমান চাঁদটাকে তার দরবারকে নিয়ে এসে এখানে খোল ভেঙে দিয়েছে। ভাঙা খোল দর্শন করুন, প্রণামিত নেই। সেবায় দান করবেন, নাম বলবেন, নাম লিখে দিতে পারেন। মন্দিরে খোল ভেঙে দিয়েছিল কেন প্রভু? মুসলমান চাঁদকাজি তার দরবারকে নিয়ে এসে খোল ভেঙে দিয়েছে। আচ্ছা, যে চাঁদকাজির আমরা ওখানে সমাধি দেখলাম। মহাপ্রভু প্রথমে এখানে হরিনাম সংকীর্তন আরম্ভ করেছিলেন। মহাপ্রভু যখন কীর্তন করতেন তারা আন্তরিক ভক্তদের নিয়ে দরওয়াজা বন্ধ করে কীর্তন করতেন। যারা বহির্গত ভক্ত এখানে ঢুকতে পারতেন না, তারা চাঁদকাজির কাছে গিয়ে লালিশ করেছিলেন যেখানে হরিনাম সংকীর্তন হয়, হিন্দু ধর্ম প্রচার হয়। তখন এই চাঁদকাজি তার দরবারকে নিয়ে এসে পরিচালনা করেন। আর এই হচ্ছে সেই ভাঙা খোল, যেটা চাঁদকাজি এসে ফেলে ভেঙে দিয়েছিল। প্রায় 500 বছর পুরনো এই খোল। তো আমাদের এই মন্দির দর্শন হয়ে গেছে। এরপর আমরা এগোবো সামনের দিকে। দেখলেন তো 500 বছরের পুরনো খোল।
রয়েছে এখনো পর্যন্ত এখানে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ, হর হর মহাদেব। চলুন এগোনো যাক, চলে সামনের দিকে। জয় মা। তো আমরা এখন চলে এসেছি নিমাই পণ্ডিতের জন্মস্থান দেখতে। তো চলুন যাওয়া যাক ভেতরে। প্রত্যেকটা মন্দিরে প্রবেশ করলেই তার গেটের পাশেই 1 নম্বর হচ্ছে সেই মন্দির বা মঠের প্রতিষ্ঠাতার মন্দির রয়েছে একটি, আর তার পাশে একটি আশ্রম রয়েছে। আর চলুন দর্শন করে নিই আগে তাড়াতাড়ি, কারণ প্রায় দুপুর হয়ে গেছে আর এই স্থানগুলো বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। তো এখানে চটি খুলতে হবে এবং যাওয়া যাক ভেতরে মন্দির দর্শন করতে। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী, শিশু নিমাই। এখানে এতক্ষণ ধরে কীর্তন চলছিল। তো এই হলো মহাপ্রভুর জন্মস্থান, আর এখানে একটুখানি জিরিয়ে নিচ্ছি, বসে নিচ্ছি, তারপরে আবার সামনের দিকে রওনা দেবো। ওটা 5 নম্বর গেট, এটা হচ্ছে 4 নম্বর গেট। এখান দিয়েই আমরা ইস্কনের ভেতর ঢুকবো। তবে চলুন এবারে ইস্কন মন্দিরের এরিয়ার ভেতরে ঢোকা যাক। আজকে কিন্তু প্রচণ্ড রোদ। আর 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি, মানে গদাধর ভবনের ঠিক ওই পিছন সাইডটা, ওই জায়গাটা দিয়ে ঢুকেছি। এইখানে ভবনগুলো রয়েছে যেখানে আপনারা থাকতে পারবেন। এটা হচ্ছে নামহট্ট ভবন, আর এটা হচ্ছে গৌর নিতাই ধর্মশালা। এই ধর্মশালাগুলোতে আপনারা থাকতে পারেন। আবাসিক ব্যতীত প্রবেশ নিষেধ। শুনেনি একটুখানি ধর্মশালা। পিছনে যে ধর্মশালাটা দেখলেন, সেখানে থাকতে গেলে আপনাকে সামনে গৌরাঙ্গ ভবন থেকে হচ্ছে টিকিট করে মানে এখানে আসতে হবে। আর থাকার জন্য এক একটা ঘরের 100 টাকা পার নাইট ঘর ভাড়া। গোশালা দেখব, তো ভেতর থেকে টোটো বা গরুর গাড়ি পাওয়া যায়, সেটাই ভাড়া করে নেবো ভাবছি। আর এদিকেই গদাধর ভবন থেকে শুরু করে যে ভবনগুলো রয়েছে সেগুলো রয়েছে সব কিছু। দেখুন, খাওয়া দাওয়ার জন্য টিকিট কাটতে হবে আপনাকে মেন গেটের ওই জায়গা থেকে। টিকিট কেটে তারপরে এখানে দুপুরবেলা যথাসময় যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা গ্রহণ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে আমি ভুলে গেছি ভোগ প্রসাদের টিকিট কাটতে প্রথমে এসেই। তাই খাওয়া দাওয়াটা আমার আজকে বাইরেই করতে হবে, মানে বাইরে হোটেল আছে যেখানে, সেখানেই করতে হবে। এইটা হচ্ছে গদাধর ভবন। এখানে খাবারের জন্য লাইন পড়ে। এর আগে আমি যখন এসেছিলাম তখন এখানে লাইন পড়েছিল এবং বিশাল লাইন পড়েছিল, এবং ভেতরে খাবারের জন্য বসার জায়গা আছে, সেখানে বসতে হবে, নিচে খাবার দেবে মাটিতেই আর কি, বসে খাওয়া দাওয়া করতে হবে। নতুন মন্দিরটা, মন্দিরের ভেতরে আমরা পরে প্রবেশ করব, আগে দেখে আসি গোশালা। তবে একটা জিনিস বারবার যেটা বলছি, গরম যতই থাকুক না কেন, নদী আর গরম একটু বেশিই হয়, মানে টেম্পারেচার হাই থাকে। তো এই জায়গায় এত গাছগাছালি রয়েছে যে গরমটা আপনার সেইভাবে অনুভব হবে না। আর এই হচ্ছে চৈতন্য ভবন। আপনাদের ওখানে যেটা বললাম যে চৈতন্য ভবন থেকে ওখানে থাকার জন্য টিকিট কালেকশন করতে হবে, মানে পারমিশন ঘর বুকিংয়ের জন্য, সেটা এই জায়গা। এখানে কোন ভবনে থাকার কি রেট এবং কি পদ্ধতি, বুকিং নাম্বার, ফোন নাম্বার, টেলিফোন নাম্বার, সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। কারো যদি দরকার লাগে ডেসক্রিপশানে ক্লিক করে দেখে নিতে পারেন। গোশালা যাবো বলে ভেবেছিলাম অটো বা অটো নয় টোটো করব। টোটো পেলাম 15 টাকা। আমি যে জায়গাটা রয়েছি সেই জায়গা থেকে ভাড়া নেবে, কিন্তু একা 40 টাকা নেবে বললো। তাই হেঁটেই যেতে হবে, এখান থেকে মিনিট 15 হাঁটতে হবে। যাই হেঁটে হেঁটেই যাই, রোদটা খুব বেশি রয়েছে, এই জন্যই হাঁটতে চাইছিলাম না। দেখা যাক, যদি রাস্তায় কিছু পাই সেটাতেই উঠে পড়া যাবে। লাস্টে একজন অটো পেলাম। কত প্রভু? 15 টাকায় নেবে? ফিক্সড প্রাইস 15 টাকা এখানে। তো প্রভুকে পেলাম ভাগ্যিস, রোদে হাঁটতে হচ্ছে না। যাচ্ছি গোশালা, চলুন গোশালায় গিয়ে কথা হচ্ছে। প্রভু এখানে থাকার কিছু ব্যাপারে বলবেন? এটা আমাকে আবার হোটেলে ঘুরতে হবে, মানে এই ভেতরে থাকার জন্য এখানে 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা অবধি রুম পাওয়া যায়। হ্যাঁ, যার যেরকম ভালো লাগেছে সেই রকমভাবে নেয়। এবার ভালো ঘর বুকিং করার জন্য গড়া ভবন, গীতা ভবন এগুলো অনলাইনেও হয়, অন স্পট বুকিংও হয়।
তবে শনিবার রবিবার আর প্রোগ্রামের দিনে আসলে অবশ্যই অ্যাডভান্স বুক করে আসলে সেটাই সুবিধা। তাছাড়া কম দামে ঘর চাইলে নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির আছে, ওখানে 100 টাকা 200 টাকা করে রুম পাওয়া যায়। তাছাড়া আছে শ্রুতি ভবন, এগুলো মোটামুটি থাকার জায়গা। তো আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনুষ্ঠান আর হলিডেতে আসতে গেলে আপনাদেরকে অ্যাডভান্স বুক করে আসতে হবে, তা নাহলে এখানে হয়রানি হতে হবে। আর এমনি যেমন অফ ডে, যেমন আজকে এরকম অফ ডেতে আপনি যে কোনো সময় রুম পেয়ে যাবেন, কিন্তু মাথায় রাখবে একটা জিনিস যে আপনার প্রোগ্রাম আর স্পেশালি হলিডে এটা আপনাকে অ্যাডভান্স বুক করতে পারবেন। এটা গদাহন থেকে দামি ঘর, গীতাহন থেকে দামি ঘর। গদা ভবনের ঘরগুলো কত দাম? ওখানে আপনার মোটামুটি 800 টাকা 900 টাকা জিএসটি দিয়ে টোটাল 900 টাকা থেকে আপনার অ্যাটাচ বাথরুম শুরু। আচ্ছা। এবার এসি নেবেন 1800 টাকা 2200 টাকা এভাবে এসি পেয়ে যাবেন। সেইভাবে আপনার যেরকম বড় রুম নেবেন যে কোয়ালিটি আর গদাধর ভবনে ওই বুক করলে ওর সঙ্গে খাওয়া দাওয়ার কুপনটাও কি হয়ে যায় না আলাদা করে কাটতে হয়? আলাদা করে কাটতে হয়। ওখানে আপনার একটা আছে নর্মাল 80 টাকা আর একটা আছে স্পেশাল 150 টাকা। আচ্ছা। এরকমভাবে অনেকগুলো খাওয়ার জায়গা আছে। তো তার মধ্যে বিনামূল্যে আছে আমাদের অন্নদান, সুলভ কিচেন 40 টাকা, নামট্ট ভবন আছে 50 টাকা, গীতা ভবন আছে 60 টাকা, এরকম গদা ভবন 80 টাকা, মহাপ্রসাদে থালি পাওয়া যায় 120 টাকা, গোবিন্দা রেস্টুরেন্টে থালি পাওয়া যায় 250 টাকা। এইভাবে অনেকগুলো জায়গা আছে, তো যার যেটা ভালো লাগে সে সেইভাবে সেটা গ্রহণ করতে আর পারে। এই তো আমি তো এখনো টিকিট কাটিনি, তো এখন কি সেই পাওয়া জন্য যাবে আপনি কোথাও খাওয়া? এখানে বিনামূল্যে পেয়ে যাবেন। তাহলে কোথায়? এই যে অন্নদান, এইটা অন্নদান। হ্যাঁ। আর তা নাহলে ওই সাদা মন্দিরের পাশে সুলভ কিচেন আছে। আচ্ছা। সুলভ কিচেনে আপনি 40 টাকায় এনি টাইম যে কোনো সময় ওখানে প্রসাদ পেতে পারেন, ভাত ডাল শাক সবজি। আর এটা গৌরাঙ্গ কুঠির, তাই তো? এখানে 100 টাকা রুম। আর এখানে হচ্ছে এই গৌরাঙ্গ কুঠিরে 100 টাকা রুম। আর এইগুলো হচ্ছে সেই গরুর গাড়ি, এগুলো করেও যায় তা না, ঘোরে ভেতর তা না? মন্দির থেকে গোসলা এটা 10 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা, মন্দির থেকে হচ্ছে 10 টাকা ভাড়া এই গরুর গাড়িতে। হ্যাঁ। আর এই যে এই ঘরগুলো রয়েছে এই সাইডে এটা নতুন হয়েছে এখানে কটেজ টাইপের তো? হ্যাঁ। হ্যাঁ, এটা ডোনেশন দিলে থাকা যায়, মানে নতুন মন্দিরের জন্য দান করলে এখানে থাকতে দেয়। আচ্ছা আচ্ছা এমনি আচ্ছা। ভাড়া এখন দিচ্ছে না, যারা দান করে তাদেরকে এখানে এমনি থাকতে দেয়। আর এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল না? বিশাল করা তো, বাপরে বাপ। এখানে দোলযাত্রার সময় বিনামূল্যে 3 দিন ধরে খাওয়ানো হয়? 3 দিন খাওয়ানো হয়েছিল। দোলযাত্রার সময় না আমি বুক করে আসতে চেয়েছিলাম ফ্যামিলি নিয়ে, পাইনি, পাওয়া যায় না। অনেক বিদেশির আসে তো, বিভিন্ন দেশ বিদেশ থেকে খুব তারা এখানে সুন্দর হয় শুনেছি দোল উৎসবটা এখানে। এখানে লং টাইমের জন্য তারা ভাড়া নেয়, এই আচ্ছা, জন্য আচ্ছা। ওই সময়টায় পাওয়াটা একটু মুশকিল। বাহ, এখানে সুন্দর কুটির করা। এটা কি বাবু? এখানে গুরুকুল ছিল, এখন গুরুকুলটা অন্য জায়গায় শিফট হয়েছে। আচ্ছা, গুরুকুল। এখানে গুরুকুলের এডুকেশন নিয়ে আমি আমার অনেক করেছিলাম, ভেবেছিলাম আমি আমার মেয়েকে ভর্তি করবো, কিন্তু এখানে গুরুকুলে তো থাকতে হয়, বোর্ডিং সিস্টেম। প্রথমত মেয়েদের গুরুকুলে অ্যালাউ নেই তো না? ওইভাবে পড়া হয় না। আচ্ছা। এটা বেসিক্যালি ছেলেদের জন্য। এখানকার যে পড়াশোনা সেটা বৈদিক ভাবে হয়। হ্যাঁ, ওটা নিয়ে পড়েছিলাম। রাম পড়াশোনা করেছিল, রাজাদের ছেলেদের গুরু গিয়ে পড়াশোনা করতে যেত। হ্যাঁ। ওই বেসিক্যালি ওই জিনিসের উপর পড়াশোনা হয়, বেদ উপনিষদ সংস্কৃত যজ্ঞ পূজা আরতি শেখানো হয়। কিন্তু এখানে তো আমি দেখেছিলাম যে আইআইটি ইঞ্জিনিয়াররাও এখানকার টিচার। হ্যাঁ, এখানে হাইফাই এডুকেটেড লোকজন এখানে টিচার। শুধু গুরুকুলে আপনি গুরুকুলের টিচিং পাবেন, এরা এক্সট্রা আপনাকে কোনো গভর্নমেন্ট স্কুলে কিংবা কোনো একটা বোর্ডের স্কুলে আপনাকে ভর্তি করাবে, সেখানে পরীক্ষা দেওয়া করাবে। আচ্ছা। তাতে কিনা আপনি সার্টিফিকেটও পেয়ে যাবেন, আপনি সার্টিফিকেটও পাবেন, গুরুকুলের এডুকেশন দুটো একসাথে পাবেন এখানে। আচ্ছা আচ্ছা। মানে এরকম না যে আগে এরকম ছিল, গুরুকুলের সার্টিফিকেট হতো না, বাট এখন এরকম সিস্টেম করেছে যে গুরুকুলের শিক্ষাও হবে, আবার গভর্নমেন্ট সার্টিফিকেটও পাওয়া যাবে, সেটাও ব্যবস্থা করেছে। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ প্রভু, আপনাকে অনেক ইনফরমেশন দিলেন আমাকে এবং আমার চ্যানেলের সবাই যারা দর্শক আছে তাদেরকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, আসবেন, মায়াপুর দেখা হবে। হরে কৃষ্ণ। তো আপনারা চাইলে এরকম গরুর গাড়ি করেও ঘুরতে পারেন, 10 টাকা করে ভাড়া নেয়। তো আমি টোটোতে ঘুরলাম, আর এইদিকে গিয়েই হচ্ছে গোশালা, আর গোশালার যে সমস্ত জিনিসপত্র তৈরি হয়, মানে হচ্ছে আপনার ঘি, বাটার, সেগুলো এখানে পাবেন। স্টল আছে, বিক্রি হচ্ছে, দই লস্যি সব কিছুই পাওয়া যাবে এখানে। তো আমি আগে গোশালাটা দেখে নিই, এখানে অফারও চলছে কেনাকাটার ওপরে। আর এটা হচ্ছে 1 ডে গো সেবা, একদিনের গরু সেবার জন্য যদি কেউ কোনো দান করতে চান, এই যে দানপাত্র রয়েছে এখানে, আপনারা একদিনে না হলে অল্প কিছু দান করলেও করতে পারেন এখানে। এছাড়া যদি করতে চান তাহলে হচ্ছে এই হচ্ছে তার
লিস্ট এবং তার মূল্য দাম। এটা কত টাকা রে বাবা? তবে এই ইস্কনের দানপাত্রে তাকালে কিন্তু আপনারা শুধু ভারতবর্ষের টাকা না, নানা দেশের টাকা, নানা দেশের কয়েন দেখতে পাবেন। চলুন তাহলে গোশালা দর্শনের পর যাওয়া যাক, এগোনো যাক পরের দর্শনীয় স্থানগুলোতে। আর এই হচ্ছে নতুন মন্দির, এখনও কমপ্লিট হয়নি তৈরি, পিছন দিকে রয়েছি। জানি না ঢুকতে পারবো কি না, সবই শ্রীকৃষ্ণের কৃপা। তবে যাচ্ছি হেঁটে হেঁটে, চেষ্টা করব নিশ্চয়ই ঢোকার। এটা হচ্ছে সেই পুরনো মন্দিরটা, এই মন্দিরেও আমরা প্রবেশ করব জুতো খুলে একটু পরে। নতুন মন্দিরটা একবার এই টাইম খোলে শুনলাম, তাই জন্য নতুন মন্দিরে ঢোকার জন্যই এগোচ্ছি এই রাস্তা ধরেই। জানি না এখন খোলা পাবো কি না, সবসময় খুলছে না মন্দির। হরে কৃষ্ণ, নতুন মন্দির নির্মাণ কার্য চলছে, সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি। দয়া করে উদার চিত্রে দান করুন। অনুদান ব্যতীত প্রবেশ নিষেধ। অনুদানের সময় 10টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 5টা। প্রবেশের সময় বেলা 12টায় একবার, বিকেল 5টায় একবার। মন্দির নির্মাণে অংশগ্রহণ করুন এবং শ্রীগুরু গৌরাঙ্গের আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ। তো আমার টিকিট কাটা হয়ে গেছে, এই হচ্ছে আমার অনুদানের টিকিটের মূল্য। হরে কৃষ্ণ বলে সবার সাথে দাঁড়িয়ে আছি। মন্দিরের গেট খুললে 12টার সময় নতুন মন্দিরে প্রবেশ করব। মন্দিরের তালা খোলা হচ্ছে এখন, মানে গেটের তালা খোলা হচ্ছে। ভেতরে এক প্রভু আছে মাইক্রোফোন নিয়ে, তিনি আমাদেরকে নিয়ে যাবেন, সবাইকেই একসাথেই নিয়ে যাবে এবং মন্দির যেটুকুনি তৈরি হয়েছে সেটুকুনি প্রদক্ষিণ করাবেন। আর এখানে একটা ব্রিজ দিয়ে মন্দিরের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে পাশের ভবনটাকে। এখানে সমস্ত শিষ্যরা থাকেন আর নিচে গান বাজনা হচ্ছে, নিচে কীর্তন হচ্ছে, ফরেনাররাই রয়েছেন সংকীর্তনে অংশগ্রহণ করছেন। জয় শ্রীকৃষ্ণ। যা দেখলে খুব ভালো লাগে, ওয়েস্টার্নরা আস্তে আস্তে কীভাবে ইন্ডিয়ান কালচারের সাথে যুক্ত হচ্ছে এবং এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। জয় শ্রীকৃষ্ণ। চলুন এগিয়ে যাই সামনের দিকে। এটা মন্দিরের একটা গেট হতে চলেছে, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই কমপ্লিট হয়নি। আর এই হেঁটে হেঁটে আমরা কতখানি ওপরে উঠেছেই সেটা দেখাচ্ছি ওপর থেকে নিচের দিকে। हरे कृष्णा, जल्दी आइए, सब लोग ऊपर आइए, हरि बोल। এই ওপর দিয়ে এই জায়গাটা দিয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। এখন আমরা হেঁটে অনেকখানি এসছি, দেখুন এই যে আসছে সবাই আরও। প্রায় 4 তলা সমান ওপরে উঠে এসছি, আর প্রভু আমাদের এই পথ দিয়েই ভেতরে ঢোকার জন্য বলল। हमारा मंदिर का मेन गेट के सामने दोनों तरफ सीढ़ियां हैं, कोई भी भक्ता सीढ़ी से भी नीचे ना जाए। हरे कृष्णा। जिधर से आए हैं उधर से जाना होगा, कोई भी भक्त ऊपर ना जाए। हरे कृष्णा। फोटो ले सकते हैं, वीडियो ले सकते हैं, नो प्रॉब्लम, परंतु सावधानी से। तो नीचे देखते हुए सामने आइए। তো আমরা যারা রয়েছি তাদেরকে একসাথে একত্রিত হয়ে ঘুরতে, তার পিছন পিছন যেতে বলল। কেউ এদিক ওদিক দিয়ে যেতে পারছে না, আর উনি একটা করে দেখাবেন আর বলবেন। এটা নরসিংহ মন্দিরের কাজ চলছে ভেতরে, এখানে নরসিংহ মন্দির হতে চলেছে। ওপরে কারুকার্য লাইভ দেখুন। এখানে নরসিংহ দেবের মূর্তি নির্মাণ কাজ চলছে, আর উনি বলে দিয়েছেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই যেদিকে সেদিকে যাওয়া যাবে না। জয় জয় জয়।
দেখুন ওপরে কাজ চলছে, এখনও কাজ চলছে, তাই ওদিকটায় বা এর ভেতরে যাওয়া এখন নিষেধ। এখানেই মূল মন্দিরটার দেবতাগণকে প্রতিষ্ঠা করা হবে, আর সামনে রয়েছে যজ্ঞক্ষেত্র, এখানে যজ্ঞ করার জন্য। আর পুরো মন্দিরটা কমপ্লিট হলে কেমন লাগবে সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে আমাদের সবাইকেই। আপাতত উনি যেরম বলছে সেরকমভাবে ফলো করে আমাদের চলতে হবে। हरे कृष्ण। तो इस नवनिर्माण मंदिर में आप सभी भक्तों को सुस्वागतम। यही है मेन मंदिर जिसका हाइट है 350 फीट, ग्राउंड फ्लोर से सुदर्शन चक्र तक। बाहर से जो हमें 3 डोम दिखाई देते हैं, पूर्व दिशा में नरसिंह भगवान का मंदिर, इस मंदिर का पश्चिम दिशा में वेस्टर्न साइड में और एक डोम है, वहाँ पर थिएटर डोम बनेगा। थिएटर के माध्यम से सारे सृष्टि तत्व दिखाए जाएंगे वेस्टर्न साइड में, वहाँ पर अभी काम चल रहे हैं, उधर थिएटर डोम बनेगा। हम लोग जहाँ पर खड़े हैं ये मुख्य मंदिर मेन टेम्पल, इसका अंदर देखिए 3 अल्टर हैं। लेफ्ट साइड से जो फर्स्ट सिंहासन है वहाँ पर गुरु परंपरा वैष्णव आचार्यगण को स्थापना की जाएंगे, षोडश गोस्वामीगण। बाएं तरफ लेफ्ट साइड वैष्णव आचार्यगण को स्थापना की जाएंगी, षोडश गोस्वामी। मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व, जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। मिडिल में महाप्रभु जी को स्थापना की जाएंगी। एंड राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखिया जी को स्थापना की जाएगी, राधा माधव अष्ट सखिया। राइट साइड भगवान में कोई परिवर्तन नहीं होगा, पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। ভগবানের কোনো পরিবর্তন হবে না, পুরনো যে মন্দিরটা রয়েছে সেই মন্দির থেকেই ভগবানকে এই মন্দিরে স্থাপন করা হবে। नया मंदिर में शिफ्ट हो जाएंगे। हरे कृष्ण। হরে কৃষ্ণ। यहाँ पर देखिए फर्स्ट फ्लोर, सेकेंड फ्लोर एंड थर्ड फ्लोर तक एग्जीबिशन बनेगा। बृहत भागवतम में गोप कुमार का जो लीला वर्णन किए गए, गोप कुमार, ये गोप कुमार का सारे लीला यहाँ पर 3D पिक्चर के माध्यम से वर्णन किए जाएंगे। फर्स्ट, सेकेंड, थर्ड फ्लोर तक पब्लिक ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর बहुत ही सुंदर প্রদর্শিত হবে ऊपर देखिए जहाँ पर लाइट जल रहा है, मिडिल से एक सैंडलियर বাল্যকালের লীলা আর 3D মাধ্যমে, सारे ब्रह्मांड 3D पिक्चर বা 3D মিডিয়ার মাধ্যমে। 14 भुवन আর উপরে থাকবে 14টা ভুবন। हमारे ऊपर है 7 स्टेट, नीचे है 7 स्टेट। ऊपर जो 7 प्लैनेट है, एक एक प्लैनेट ऐसा घूमते रहेंगे। भू, भुव, स, जन, तप, महा, सत्यलोक। उसके ऊपर है चिन्मय धाम, भगवान विष्णु जहाँ रहते हैं, वैकुंठ धाम। सबसे ऊपर है राधा कृष्ण के धाम, गोलोक वृंदावन। गोलोक वृंदावन जहाँ हमारा ठाकुर जी रहते हैं। एक एक प्लैनेट ऐसा घूमते रहेंगे ताकि लोगों को मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग, देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, ऋषि मुनि लोग कहाँ रहते हैं, राधा कृष्ण कहाँ रहते हैं, आपको यहीं से क्लियरली दिखाई देंगे। अभी आपको डिसाइड करना है आपको जाना कहाँ है। हरे कृष्ण। हमारे नीचे भी 7 स्टेप है, तल, अतल, भूतल, सुतल, महातल, तलातल, रसातल, पातल। प्लेजर के माध्यम से वेस्टर्न साइड में वहाँ पर दिखाया जाएगा। एक एक प्लैनेट ऐसा घूमते रहेंगे, मिडिल से एक सैंडलियर लटका हुआ रहेगा। तो ये कोई साधारण मंदिर नहीं है, हम लोग बहुत ही भाग्यवान है जो हमारे जीवन में इतना बड़ा मंदिर हम लोगों को देखने को मिल रहे हैं। ये कोई साधारण मंदिर नहीं है। इस मंदिर के बारे में भविष्यवाणी की थी आज से कम 535 साल पहले। नित्यानंद प्रभु स्वयं बलराम जी जब फर्स्ट टाइम नवद्वीप धाम मंडल परिक्रमा कर रहे थे जीव गोस्वामी आचार्य को लेकर, तो जीव गोस्वामी आचार्य को कहा था, नित्यानंद प्रभु बंगाली में कहा था, देखा हे जीव यही खाने एक अद्भुत मंदिर हईबे प्रकाश, गौरांगे नित्य लीला हईबे विकास। आज हम लोग श्रील प्रभुपाद जी का कृपा से दर्शन कर रहे हैं। ये कोई साधारण मंदिर नहीं है। बोलो जय नित्यानंद प्रभु की जय, महाप्रभु की जय, नवद्वीप धाम की जय, टेम्पल ऑफ वैदिक प्लानेटोरियम की जय, गौर प्रेमानंदे हरि हरि बोलो। आप सही व्हाइट मार्बल आप देख रहे हैं दीवार में, ये सब वियतनाम से आए हैं, विदेश से। व्हाइट मार्बल, এই হোয়াইট মার্বেলগুলো ভিয়েতনাম থেকে कभी এসেছে। गर्म नहीं होता है, हमेशा नॉर्मल टेम्परेचर में रहते हैं। সবসময় নর্মাল টেম্পারেচার থাকে, গরম হয় না। मार्बल वियतनाम। ये पिंक कलर का जो पत्थर आप देख रहे हैं, ये डिजाइन पत्थर, ये अपना भारत के हैं। ढोलपुरी सैंडस्टोन, राजस्थान, जयपुर से आया है, জয়পুর इंडिया। থেকে এই हल्का जो रेड ब्राउन मार्बल देखिए दीवार का नीचे लगा हुआ है, जो वो रेड फ्रांस का है, মার্বেল इंडिया, রাখা হয়েছে फ्रांस। যা ফ্রান্স থেকে এসেছে। इस मंदिर के ऊपर जो ब्लू टाइल्स हम देखते हैं, ब्लू कलर, যে নীল রঙের টাইলসটা রয়েছে और নিত্য কোম্পানি का है, ও ভারতকে মানে ভারতে রয়েছে। তো और भी अलग अलग जगह से পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই মার্বেল বা এই স্টোন পাথরগুলোকে কালেকশন করে আনা হয়েছে এই মন্দির প্রতিষ্ঠার জন্য। হরে কৃষ্ণ।
कृष्णा कृष्णा हरे কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। हरे আর राम हरे পুরনো राम। মন্দিরটাকে একবার দেখাচ্ছি, এখান থেকে দেখা যাবে। মন্দিরের ভেতর তখন প্রবেশ করা দেওয়া হয় না। এই দেখুন, যেখানে প্রভুপাদের সমাধি মন্দির এটাকে বলা হয়। এটাই, মাথাটা কিন্তু সোনা। তো এখন আমরা চলে এসেছি শ্রী প্রভুপাদ এর সমাধি মন্দিরে। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। আর এই পথ দিয়েই আপনাকে যেতে হবে মন্দিরে। আর ঠিক এই যে আমার পিছনেই রয়েছে এই মন্দিরটা। এইখানে প্রবেশ করতে গেলে সামনে কাউন্টার আছে, সেখান থেকে আপনাদেরকে ফোন, মোবাইল যাই থাকুক না কেন সেগুলোকে জমা রাখতে হবে, জুতো খুলতে হবে এবং ভেতরে প্রবেশ করতে হবে। এবং ভেতরে আপনি যদি ফটোগ্রাফি করতে যান তার জন্য আলাদা চার্জেস রয়েছে। তো এই হচ্ছে পিছনে মন্দির, দেখে নিন মন্দিরটা কত সুন্দর। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে নবনির্মিত যে মন্দিরটা, যেটা দেখার জন্য ভক্তগণ এখন এত দূর থেকে আসছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির হতে চলেছে এটি একটি, খুব সুন্দর মন্দিরটি, মাথাটা পুরোটাই সোনার চক্রটা। আর এখান থেকে আপনারা খাবারের জন্য কুপন কালেকশন করতে পারেন। এখানে যেরকম ভোগের লিস্ট দেওয়া রয়েছে, কোন প্রসাদের জন্য কত দাম। তো এখানে মহাপ্রসাদ 40 টাকা, এর সাথে থাকবে খিচুড়ি, অন্নভাগ, সবজি, রসা, ডাল, সবজি, চাটনি। আর এদিকে রয়েছে গীতা ভবনের খাবার, সেখানে রয়েছে অন্ন, ডাল, ভেজ পকোড়া, রুটি, ড্রাই সবজি, পনির, পরমান্ন মানে পায়েস। আর কুপনের দামটা লেখা নেই। 3 থেকে 6 বছর পর্যন্ত হাফ কুপন এবং 6 বছর থেকে ফুল কুপন। কুপন কত টাকা? 60 টাকা। আর গীতা ভবনের অন্যর কুপন হচ্ছে 60 টাকা। 60 টাকার কুপন কেটে এখান থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারেন সেই ভবনে গিয়ে। আর এটা হচ্ছে নামহট্ট ভবনের সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির, রসা, সবজি, পায়েস বা মিষ্টান্ন। দাম হচ্ছে 55 টাকা, মানে মূল্য 55 টাকা। 3 থেকে 6 বছর পর্যন্ত হাফ কুপন আর তারপরে ফুল কুপন। মানে 3 থেকে 6 বছর বাচ্চাদের হচ্ছে হাফ কুপন, মানে 25 টাকা লাগবে, আর বাদ বাকি 60 টাকা লাগবে। আর তার পাশে রয়েছে 80 টাকা। এই খাবারটা আমি খেয়েছিলাম একবার, খুব ভালোই খেতে। এখানে মহাপ্রসাদ, রাইস মানে অন্ন, পকোড়া, ভেজ ডাল, রুটি, সবজি, মিক্স সবজি, পায়েস। তবে আমি যেদিন খেয়েছিলাম সেদিনকে ফ্রাইড রাইস ছিল। আর মন্দির এদিকে, কোন মন্দির কখন আরতি হবে তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে। চন্দ্রোদয় মন্দিরের অনুষ্ঠান সূচি তো দেখালামই, এখানেও রয়েছে, দেখে নিতে পারেন। আর এদিকেও দিয়ে গেলে আপনারা ওই 40 টাকার সর্বক্ষণ খাবারের স্টলটা রয়েছে, সেখানে খাবার গ্রহণ করতে পারেন। তো ব্লগটা শেষ করার আগে একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে জলঙ্গির জল আর গঙ্গার জল যেটা মেশে না, সেটা দেখে নিই আগে। তো 10 টাকার টিকিট কেটে আপনাদেরকে ওই জল মানে জলঙ্গির জল আর গঙ্গার জল যে মিশছে না সেটা দেখানোর জন্য নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে নবদ্বীপ হয়ে আমরা ব্যাক করব না, আমি আবার নবদ্বীপ ঘাট থেকে ঘুরে এই মায়াপুর ঘাটেই আসবো এবং কৃষ্ণনগর হয়ে ব্যাক করব। তো দেখুন বুঝতে পারেন কি না যে জল দুটো আলাদা। চলুন ফেরার সময় আর একবার দেখানোর চেষ্টা করছি সেই দুটো জল। একটা হচ্ছে ঘোলাটে মানে গঙ্গার জলটা, আর জলঙ্গির জল একটু কালচে টাইপের। দেখুন আরেকবার দেখানোর চেষ্টা করছি, দেখুন বুঝতে পারেন কিনা। দেখুন যে ছোট নৌকাটা রয়েছে ওটা কিন্তু কালো জলে রয়েছে, আর এই যে বড় নৌকাটা মানে যে এই যে সামনে দেখুন বুঝতে পারছেন যে দুটো জলের লেয়ারের পার্থক্য। জুম করেই দেখাচ্ছি, দেখুন এবার বুঝতে পারছেন কিনা, আরো বড় করে দেখাই। দেখুন এবার আমরা আস্তে আস্তে কালো জলের এলাকায় প্রবেশ করতে চলেছি, মানে অপেক্ষাকৃত ডার্ক কালার সেটা রয়েছে। তো জয় শ্রীকৃষ্ণ। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। টাটা অ্যান্ড জয় হিন্দ।